থ্যাংক ইউ। তাহলে আমরা সরাসরি আজকে আলোচনায় প্রবেশ করব। আলোচনায় প্রবেশের পূর্বে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য থাকবে যে আমরা কিভাবে যে সমান্তর ধারার গড় নির্ণয় করব এবং সমষ্টি নির্ণয় করব। ওকে, তাহলে গড় সমষ্টি নির্ণয়ের জন্য আমরা প্রথমত গড় নির্ণয় করা শিখব, অর্থাৎ কিভাবে গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয়ের সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে যে আমরা শেষ পদ এবং প্রথম পদকে কি করব, যোগ করব। যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে আমাদের গড় নির্ণয় করা যাবে। এক্ষেত্রে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, কারণ এই অঙ্কগুলো খুব একটা জটিল অঙ্ক না। ওকে, যেমন 20 নম্বর অঙ্কটা দেখুন। 20 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? আমাদের 20 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 1, 5, 9, 81 এই ধারাটার গড় কত? তাহলে গড় নির্ণয় করার আমাদের সহজ উপায় হচ্ছে যে শেষ পদ যেটি থাকবে, শেষ পদকে, এটি হচ্ছে আমার শেষ পদ, এটি হচ্ছে আমার কি প্রথম পদ, এটি হচ্ছে আমার কি শেষ পদ। তাহলে শেষ পদ আর প্রথম পদ কি করব, আমরা যোগ করব। যোগ করার পর 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা গড় পেয়ে যাব। ওকে, তাহলে এই জায়গায় আমাদের শেষ পদ হচ্ছে 81 আর প্রথম পদ হচ্ছে আমার 1। তাহলে আমাদের এখানে 82 হচ্ছে, আর 82-র অর্ধেক হচ্ছে আমার কত, 41। তার মানে এই 20 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে আমার কত, 41। ওকে, এবার আমরা সরাসরি 21 নম্বর অঙ্কটা যদি দেখি। 21 নম্বর অঙ্ক, 21 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? একুশ নম্বর অঙ্কে বলা হচ্ছে 1, 2, 3 এই ধারাটার গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের প্রথমত যেটা দরকার, শেষ পদ দরকার। তাহলে n হচ্ছে আমার শেষ পদ আর হচ্ছে আমার প্রথম পদ দরকার। তাহলে প্রথম পদ কত, 1, আমরা ভাগ করব কত, 2 দিয়ে। ব্যাস, তাহলে এটি আমাদের গড় হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবার 22 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, 23 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন। অর্থাৎ গড় নির্ণয় নিয়ে খুব একটা সমস্যা হবে না। সহজ কথা হচ্ছে শেষ পদ আর প্রথম পদ যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, কারণ দুটো পদ যোগ করার কারণে আপনি 2 দ্বারা ভাগ করে দিচ্ছেন, ব্যাস গড়টা তৈরি হচ্ছে। তবে আমাদের আরো একটি বিষয় যেটি আমাদের দেখা যাচ্ছে, ক্লাসে প্রবেশের পূর্বেও আজান হয়েছে, তো দেখা যায় আমাদের ক্লাসটি এখন কন্টিনিউ করব। আমি আজানের পরপরই ক্লাস শুরু করেছিলাম। আরও চারদিকে আরও বেশ কয়েকটি মসজিদে সম্ভবত আজান হচ্ছে। ওকে, একটু কনসেপ্টটা নিয়ে আমি কথা বলি। বিশেষ করে আমাদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি কনসেপ্ট মাথায় রাখতে হয়। অনেক সময় যেমন ক্রমিক সংখ্যার আমাদের সমষ্টি নির্ণয় করার দরকার হয়, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করা দরকার হয়, ওকে। আমরা এটি মূলত কিভাবে করব, কথা বুঝতে পারছেন কিনা? প্রথমত হচ্ছে, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে যদি 2, 4, 6, 8 এদের সমষ্টি যদি আপনি চিন্তা করেন, তাহলে সমষ্টি কত হবে? 2, 4, 6, 6, 12, 12, 8 কত? 12, 8 হচ্ছে আমার 20। অর্থাৎ এই যে জোড় সংখ্যার সমষ্টি, এখানে কয়টা
পদ আছে আমার 4টি। ওকে, এখানে পদ হচ্ছে কয়টা? 4টি। তার মানে এই 4টি পদ এখানে রয়েছে, যাদের এই 4টি জোড় সংখ্যার যোগফল হচ্ছে আমার কত? 20। এটিকে শর্টকাটে যদি চিন্তা করেন, আমি যদি ধরে নেই যে n সমান হচ্ছে 4, অর্থাৎ এখানে পদ সংখ্যা হচ্ছে কত? 4টা। এখন এর সাথে যদি 1 যোগ করেন, অর্থাৎ আমি যদি 4-এর সাথে 1 যোগ করে 5, অর্থাৎ 4-এর সাথে 1 যোগ করলে কত হবে? 5। অর্থাৎ তারপরের সংখ্যাকে যদি আমি গুণ করি, তাহলে আমার উত্তর কত আসবে? 20 আসবে। তাহলে উত্তর কত আসবে? 20 আসবে। আমি আবারও বলছি যে এই যে আমরা কি করলাম, যে যে কয়টি পদ আছে, এখানে 4টি পদ আছে, যদি তার সাথে তার পরবর্তী সংখ্যাটা গুণ করি, তাহলে আমাদের সমষ্টিটা বের হয়ে আসবে। যেমন আমাদের এখানে 4টি পদের সমষ্টি আমরা এখানে কত পেলাম? 20। অর্থাৎ 4-এর সাথে 5 গুণ করেও আমরা কি পেতে পারি? 20 পেতে পারি। এই কারণে আমি যদি এই 4টি পদের সংখ্যাকে n ধরি, তাহলে পরের সংখ্যাটাকে ধরবো n+1, যেটা হবে 5। তার মানে আমার যদি 4 আর 5 গুণ করলে আমার 20 হয়, তাহলে স্বাভাবিকভাবে এখানে সূত্র হচ্ছে n × n+1। অর্থাৎ আমার জোড় সংখ্যার সমষ্টি হবে, মূলত ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি সূত্র হবে কি? n × n+1। ওকে, n × n+1। ক্লিয়ার? ওকে, এরপর লক্ষ্য করে দেখুন, আমরা যদি বিজোড় সংখ্যার কনসেপ্টটা দেখি, তাহলে বিজোড় সংখ্যার কনসেপ্টটা কি হচ্ছে? 1, 3, 5, 7 একে যদি আমরা যোগ করি, 4, 5, 9, 9, 10, 16, তার মানে 16। এখানে কয়টা পদ আছে? আমার পদ সংখ্যা হচ্ছে 4টি, রাইট? দেখেন 4টি পদ সংখ্যা, একে যদি আমরা n ধরি, তাহলে দেখুন 16 আসতে গেলে কি করতে হবে? 4-এর সাথে যদি 4 গুণ করেন, অর্থাৎ 4কে যদি পদ সংখ্যা যেটা আছে ওটাকে যদি বর্গ করেন, তাহলে আমরা দেখুন সমষ্টি পেয়ে যাচ্ছি। তাহলে পদ সংখ্যা আছে 4টা, এবার 4কে যদি বর্গ করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা সমষ্টি পেয়ে যাচ্ছি। তাহলে যদি এখানে পদ সংখ্যা n হয়, তাহলে সুতরাং সমষ্টি আমার কত হবে? সমষ্টি হবে n²। সমষ্টি কি হবে? n²। তাহলে ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্রটা আমরা মুখস্থ রাখবে কত? n² হিসেবে। ক্লিয়ার? এবার লক্ষ্য করুন, আমাদের ক্রমিক সংখ্যার সমষ্টি এটা আমরা কিভাবে বের করব? 1, 2, 3, 4, 5, ধরেন এই কয়টা ক্রমিক সংখ্যা আমরা যোগ করব। ওকে, 3, 6, 10, 15, তাহলে হচ্ছে কত? 15। আমার এখানে পদ সংখ্যা কত? n সমান এখানে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ 5। দেখেন এটা খুব সহজে আপনি এটা নির্ণয় করতে পারেন। সেটি হচ্ছে এই যে 5কে এর সাথে যদি তার পরবর্তী সংখ্যাটা গুণ করেন, গুণ করে যদি অর্ধেক করেন, তাহলে দেখুন 15 চলে আসবে। তার মানে এই উপরের আইডিয়াটা কোথায় ছিল? এটা ছিল। ওকে, উপরের আইডিয়াটি কি? এটা ছিল। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা 15 পাচ্ছি। তার মানে কি, আমরা যদি এটাকে n ধরি, তাহলে 6 আসবে কি? n+1। একে 2 দ্বারা ভাগ করে আমরা কি পাবো? এটা। তার মানে আমাদের ক্রমিক সংখ্যার যে সূত্রটা, এটি হচ্ছে এরকম। আমার মনে হয় পুরোপুরি দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখুন বুঝতে পারতেছেন কিনা? তাহলে আমাদের ক্রমিক সংখ্যার সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা এই 3টে সূত্র পারবো কিনা একটু দ্রুত যদি কমেন্টে জানাতেন প্লিজ। এই তিন প্রকারের যে কোনো প্রকার যদি আমাদের কি চায়, যদি সমষ্টি চায়, তাহলে আমরা পারবো কিনা প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন। তাহলে আমরা এক কথাই শিখব। প্রথমত হচ্ছে যে ক্রমিক বেজোড়, ক্রমিক জোড়। ক্রমিক জোড় হলে যে কয়টা পদ সংখ্যা থাকবে তারপরে এটা দ্বারা গুণ করবেন, তাহলে ক্রমিক বিজোড়ের সমষ্টি পাবেন। আর ক্রমিক জোড়ের সংখ্যা যদি ক্রমিক জোড় হয়, তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে সরাসরি আপনার এই জায়গায়, মানে ক্রমিক জোড় যদি হয় যেটা আছে এর পরেরটা গুণ করবেন, ক্রমিক বিজোড় যদি হয় তাহলে ওটা বর্গ করবেন। কথাটা ক্লিয়ার? ওকে, এরপর
আমাদের যদি ক্রমিক সংখ্যা চাই তাহলে এই যে জোরের যেটা ইউজ করবেন সেটাকে 2 দ্বারা ভাগ করলেই হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা একটু আমাকে বলেন, যদি আমি আপনাদেরকে এটি বলি যে 1 3 5, ওকে, 1 3 5 এরকম 10টি, মানে 10টি পদের সমষ্টি কত হবে? এখানে এই ধারার 10টি পদের সমষ্টি কত হবে? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এই ধারাটার আমাদের 10টি পদের সমষ্টি কত হবে। 10টি পদের সমষ্টি কত হবে? তার মানে এখানে আমার 10টি পদের কথা বলা হচ্ছে। এটি হচ্ছে কি আমার একটি বিজোড় সংখ্যা, 3-এর পর 5, 5-এর পর কত হবে? 7 হবে। এটা হচ্ছে আমার বিজোড় একটি সিরিজ। তাহলে বিজোড় সিরিজের ক্ষেত্রে, অর্থাৎ বিজোড় ক্রমিক সংখ্যা, তাহলে বিজোড় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? অর্থাৎ এখানে কি আছে? এটা সমষ্টি মানে হচ্ছে আমাদের এটাকে বর্গ করা। তার মানে এখানে কত আছে? 10। তাহলে আমরা 10কে যদি বর্গ করি তাহলে উত্তর হবে কত? 100। ওকে, এবার ইনশাল্লাহ পারবেন। একটু দ্রুত আপনারাও একটু কমেন্টে জানিয়ে দেবেন আমি যে প্রশ্নগুলো লিখবো সেগুলি আপনি বুঝতেছেন কিনা, তাহলে আমার জন্য সহজ হবে। ওকে, এবার একইভাবে যদি আমরা এই অঙ্কটা করি, ধরুন 1 2 3, হ্যাঁ, এভাবে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন এটার যোগফল আমাদের কত হবে। আমাদের কথা হচ্ছে এখানে একটা বিষয় মনে রাখবেন, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমার যত পর্যন্ত ক্রমিক সংখ্যা যাবে ঠিক তত পর্যন্ত আমার কি হবে? আমার পদ সংখ্যা হবে। তার মানে 1 নম্বর পদ সংখ্যার মান 1, 2 নম্বর পদ সংখ্যার মান 2, তার মানে এই পর 3 বললে তাহলে পদ সংখ্যাও 3, 3তম পদ সংখ্যার মানও 3। তার মানে 100 পর্যন্ত এখানে পদ সংখ্যা হবে আমার কত? 100, যেহেতু ক্রমিক সংখ্যা। তাহলে পদ সংখ্যা যদি 100 হয় তাহলে আমাকে কি করতে হবে? এরপরে 101 যেটা আছে সেটি দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে তাই যদি হয় এখানে আমাদের হবে কত? 50। যদি 50 হয় তাহলে 50 ইন্টু 101, তার মানে একটা শূন্য, তাহলে 5 অক্ষে 5, 5-এর শূন্য 5, 5 অক্ষে 5, তাহলে আমাদের উত্তর হবে কত? 5050। এখন লক্ষ্য করুন যে আমাদের যদি এমনটা থাকে যে 2 4 6 8, এই ধারাটার ধরুন আমার এখানে যদি 30 থাকে, তাহলে আপনারা কি করবেন? এখানে তো পদ সংখ্যার মানটা বলা নেই, পদ সংখ্যার মান বলা নেই। তার মানে পদ সংখ্যার মান বলা না থাকলে আপনি পদ সংখ্যাটা বের করে নিতে পারেন। যেহেতু এখানে 30 পর্যন্ত পদ সংখ্যা আপনার জানা নেই, তাহলে কারণ আপনার জোড় সংখ্যারও যদি বের করতে চান তাহলে তো আপনার n এর মানটা জানতে হবে। n এর মানটা জানতে হবে, n এর মান না জানলে তো আপনি অঙ্ক করতে পারবেন না। এখানে পদ সংখ্যা কত হয়তো আপনি ছোট হওয়ার কারণে হিসাব করে বের করতে পারবেন, কিন্তু এখানে তো দেওয়া নেই সরাসরি। তাহলে n এর মান বের করার একটা সূত্র আমরা জানছিলাম যে শেষ পদ থেকে প্রথম পদ আমরা কি করব? বিয়োগ করব। তাহলে শেষ পদ মাইনাস আমাদের কি? প্রথম পদ, এটা বিয়োগ করে আমরা কি করব? এটার অন্তর দ্বারা আমরা কি করব? ভাগ করব এবং অতিরিক্ত 1 যোগ করে দেব। তাহলে আমাদের শেষ পদ কত হচ্ছে? লক্ষ্য করে দেখেন, আমাদের শেষ পদ হচ্ছে 30, প্রথম পদ হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের কত হচ্ছে? এখানে 28, 28-এর অর্ধেক হচ্ছে 14, তার মানে কত? 1, অর্থাৎ আমার হচ্ছে 15। তাহলে স্বাভাবিকভাবে আমার সমষ্টি কত হবে? এখন সমষ্টি আমরা যদি বের করি তাহলে এই সূত্র ইউজ করে আমরা সমষ্টি বের করে ফেলতে পারি এখানে জোড় সংখ্যার। সুতরাং আমাদের সমষ্টি সমান হবে, এখানে আছে কত? 15, আর এর সাথে আমার গুণ করতে হবে তারপরেরটা, তার মানে কত? 16। কথাটা ক্লিয়ার? তাহলে আমি প্লিজ একটু দ্রুত বলেন যে বুঝতে পেরেছেন কিনা।
খুব দ্রুত বলেন যে একটু বুঝতে পেরেছেন কিনা। আমি আবারও বলছি যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, চলুন তাহলে কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এটি যদি গুণ করি তাহলে 225, অর্থাৎ 15টা যদি 15 নেই তাহলে আরেকটা 15 যদি নেই তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কত, 5 5 10 0 1 1 2 1 3 4, তার মানে হচ্ছে 240। এটি হচ্ছে আমাদের যোগফল, রাইট? ওকে, তাহলে আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারি। কিন্তু আপনি চাইলে সমষ্টি বের করার একটা সহজ সরল নিয়ম আছে, সেটিও আপনি চাইলে ইউজ করতে পারেন। সেটি কিভাবে? যেমন আমি এইগুলি যখন ইউজ করলাম তখন শুরু থেকে হয়তো দেখা যাচ্ছে একটা না আমার পদ সংখ্যা যদি বলা থাকে, n এর মানটা যদি বলা থাকে তাহলে এই সূত্রটা খুব সহজেই ইউজ করতে পারবো। কিন্তু n এর মান যদি বলা না থাকে তাহলে n এর মানটা আপনি বের করে নিতে পারেন। কি করতে পারেন? n এর মানটা আপনি বের করে নেবেন। এবার আমাদের ধরে নিচ্ছি যে আমার সরাসরি কি নেই, n এর মানটা আমার বলা নেই, তাহলে আমাদের n এর মান বের করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের সাধারণ সমষ্টি বের করার একটা সহজ সূত্র হচ্ছে, সেটি হচ্ছে আপনার পদ সংখ্যা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আপনাকে কি করতে হবে? পদ সংখ্যাটা জানতে হবে। আমি একটু বইয়ের অঙ্কে চলে যাব, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো একটু সুবিধা হবে। সাধারণ নিয়মটা হচ্ছে আপনাকে পদ সংখ্যাটা জানতে হবে, তারপর স্বাভাবিকভাবে পদ সংখ্যার সাথে যদি আপনি কি করেন, গড় যদি গুণ করে দেন তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। তাহলে পদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে আমার কি, শেষ পদ তারপর কি যোগ আমার প্রথম পদ। এটা আমরা আগেও শিখেছি। তারপর হচ্ছে আমার সাধারণ অন্তর, অতিরিক্ত যোগ 1, তারপর গড়ের নিয়ম কি, শেষ পদ যোগ আমার এটা কিন্তু আমার বিয়োগ, তাই না? তাহলে প্রথম পদ আর হচ্ছে 2 দ্বারা ভাগ। তার মানে এই কনসেপ্টটা এটা ইউজ করে পদ সংখ্যার জন্য এটা ইউজ করবেন, শেষ গড়ের জন্য এটা ইউজ করবেন। অর্থাৎ দুটো আলাদা বের করে গুণ করে দিবেন, তাহলে আমরা সমষ্টি পেয়ে যাব। যেমন আমরা আগের অঙ্কে বলছিলাম যে 1 2 3 4 এভাবে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত, রাইট? এটা আপনি কি করতে পারেন, 100তম সংখ্যার যোগফল পদ সংখ্যা তো 100ই হবে। তার মানে এটি আপনি চাইলে না বের করলেও পারেন, অথবা বের করেও দেখেন। বের করলে শেষ পদ হচ্ছে কত, 100, প্রথম পদ হচ্ছে কত, 1। তাহলে আমাকে সাধারণ অন্তর কত হবে, 1, 1 দ্বারা ভাগ করলেন, অতিরিক্ত 1। তাহলে দেখেন এখানে হচ্ছে 99 1 1, তার মানে দেখেন আপনি পদ সংখ্যা কত পাচ্ছেন, 100ই পাচ্ছেন। তার মানে এটা আপনি চাইলে সূত্র দিয়ে ইউজ করে নাও বের করতে পারেন। কখন? যখন ক্রমিক সংখ্যা থাকবে, 1 থেকে শুরু হয়ে ক্রমিক সংখ্যা থাকবে, তখন এটা আপনার বের করতে হবে না। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন এটা 100, তাহলে এখানে শেষ পদ কত, 100 যোগ প্রথম পদ কত, 1। তাহলে আপনার ভাগ করতে হবে কত, এখানে 2 দ্বারা। তাহলে 100 ইন্টু 101 কে 2 দ্বারা ভাগ করেন, 100 ইন্টু 101 বলতে 50 দশমিক কত হবে, 50.5 হবে। তাহলে 50.5 যদি হয় তাহলে আমার রেজাল্ট গিয়ে কত হবে, এত হবে। অর্থাৎ আপনি সমষ্টি বের করার এই সাধারণ সূত্রটা ইউজ করেও অঙ্ক করতে পারেন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটি একটা কনসেপ্ট যে আপনি সাধারণ সূত্রটা ব্যবহার করেও করতে পারেন। তবে আমি বলবো যে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আপনি ইউজ করতে পারেন যদি আপনার পদ সংখ্যাটা দেওয়া থাকে একটা বিষয়, অথবা পদ সংখ্যা দেওয়া না থাকলেও আপনি এটি বের করেও এই সূত্রটা করে অ্যাপ্লাই করতে পারেন। এখানে গড় না ইউজ করে আপনি এগুলিও ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। বলেন এতটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা? এখন আমি একটু কয়েকটা অঙ্ক করব, তাহলে আপনাদের আইডিয়াটা বুঝতে আরো সহজ হবে। কথাটা ক্লিয়ার? আমাদের
ওকে, এখন বলেন যে আমাদের তো এগুলোর বাহিরেও অঙ্ক থাকতে পারে, তাই না? ধরেন আমি জোড় থাকলো এটাকে ইউজ করলাম, বিজোড় থাকলো এটা ইউজ করলাম, ক্রমিক আছে এটা ইউজ করলাম, কিন্তু ধরেন পার্থক্য আমাদের এগুলির বাহিরে যদি থাকে, ধরেন আমার যেমন সরাসরি যে বইয়ের একটা অঙ্কে যায়, আমি যদি 26 নম্বর অঙ্কটা দেখি, যে 26 নম্বর অঙ্কে আমার কি আছে, এইরকম একটা অঙ্ক আছে। এই অঙ্কে বলা হচ্ছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি, 20টি পদের কি সমষ্টির কথা বলা হচ্ছে। ধরেন এই টাইপের যদি থাকে, তাই কিনা? এখন এরকম যদি থাকে তাহলে দেখেন তো আমার এখানে যে অন্তর এটা হচ্ছে 4 করে, এখানে অন্তর্গত 4 করে, তাই কিনা? তাহলে এই অঙ্কে তো আমার না এটিতে পড়তেছে, না এটিতে পড়তেছে, না এটিতে পড়তেছে। তাহলে আপনি এটি সমাধান করবেন কিভাবে? তাহলে আপনাকে একটা কমন সূত্র মাথায় রাখা উচিত, যে সূত্রটা ব্যবহার করলে আপনি কি করবেন, অঙ্কটা খুব সহজেই ইউজ করতে পারবেন। আর এই ক্ষেত্রে পদ সংখ্যা যেহেতু বলা আছে, প্রথম 20টি পদ, তার মানে n এর মান দেওয়া আছে। n এর মান কত? 20। n এর মান দেওয়া থাকলে তখন সাধারণ যে আপনি সূত্রটা ইউজ করবেন, সাধারণভাবে যে সূত্রটা ইউজ করবেন, সেই ক্ষেত্রে সমষ্টি বের করার ক্ষেত্রে সাধারণ সূত্রটা হচ্ছে n/2। আপনাদের মনে আছে কিনা আমরা একটা সূত্র শিখেছিলাম n-1d, অর্থাৎ nতম পদের মান বের করার একটা সূত্র শিখেছিলাম। কিভাবে? a + n-1d। এই সূত্রটি শুধু দেখেন একটু চেঞ্জ করা, কথাটা ক্লিয়ার? এখন শুনেন যে আমাদের যদি n এর মান দেওয়া থাকে, কিসের মান দেওয়া থাকে? আমাদের যদি n এর মান দেওয়া থাকে তাহলে আমরা দেখেন এই সূত্রটা স্বাভাবিকভাবে ইউজ করতে পারি। এই সূত্রটা আমরা স্বাভাবিকভাবে ইউজ করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। আপনি চাইলে এই ক্ষেত্রে অন্য সূত্রগুলোও এড়িয়ে যেতে পারেন, আপনি সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারেন। কথাটা ক্লিয়ার? তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে। এখন আমি যদি এই অঙ্কটা করি, এই অঙ্কটার কনসেপ্টটা একটু খেয়াল করে দেখেন। এখানে আমার এর মান হবে 4, তাই কিনা? তাহলে এখানে ডি এর মান হবে কত? 4। যেহেতু 8 থেকে 4 গেলে হবে কত? 4। কথাটা ক্লিয়ার? আমার এখানে ডি এর মান হবে কত? 4। আর এখানে আমার এন এর মান কত আছে? আমার এন এর মান আছে 20। তার মানে এবার জাস্ট আপনি মানগুলো বসাতে থাকেন। তাহলে মানগুলো যদি বসান তাহলে আমার সমষ্টি সমান সমান কি হবে? এখন আমার লাগবে এন। এন আছে কত? 20। 20কে 2 দ্বারা ভাগ করলেন, 20কে 2 দ্বারা ভাগ করলেন। ভাগ করার পর আপনার 2 এর মান হচ্ছে 4, রাইট? তারপর হচ্ছে এন, এন এর মান হচ্ছে কত? 20, 1 বাদ। তারপর এখানে ডি, সাধারণ অন্তরটা কত? আমার 4। তাহলে এই অঙ্কে আপনি দেখেন এখানে কাটাকাটি করলে 10, এখানে এইটুকু হচ্ছে 8, আর এইটুকু হচ্ছে 19। 19 এখানে দেখা যাচ্ছে যদি আপনি এখানে 19 বাদ দেন তাহলে 4 নং 36, তার মানে হচ্ছে 76। আমার কত আসতে আছে? এখানে 76 আসতে আছে। ওকে, তাহলে আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। লক্ষ্য করে যে এখানে 10 ইন্টু এখানে, তাহলে 76 8 কত হবে? আমার 84 হবে। কত হবে? এখানে 84 হবে। তাহলে এখানে 10 84 যদি আপনি গুণ করেন তাহলে আমাদের সরাসরি হচ্ছে 840। ব্যাস, আমরা এখানে সমষ্টিটা পেয়ে গেলাম 840। এখন দেখেন আমি কিন্তু এখানে যে 4টি সূত্রের কথা বলেছি, এই 4টি সূত্রের ক্ষেত্রে একটাই কনসেপ্ট, যে এখানে n এর মানটা যদি আপনার জানা থাকে তাহলে এই যেমন আপনার ক্রমিক সংখ্যার ক্ষেত্রে সরাসরি এটা ইউজ করেন, তাহলে আপনার পরিশ্রম কমবে, কারণ এত বড় সূত্র ইউজ করতে গেলে তো সমস্যা, তাই কিনা? আপনি দেখেন আমি যে প্রথম বলেছিলাম, সাপোজ খেয়াল করে দেখেন যে এখানে
আমি বিজোড় জোড় সংখ্যা যদি বলি 2 4 6 8, তাই কিনা? এদের যোগফল এখানে কয়টা আছে? 4টা। তাহলে আমার স্বাভাবিকভাবে এখানে সূত্রে কি হবে? 4 5 20, এটা হচ্ছে সমষ্টি 20। এখন যদি এটাকে ইউজ করেন, এখানে দেখেন এখানে আরেকটা আমার দেখা যাচ্ছে এখানে পদ সংখ্যা হচ্ছে 4টা, রাইট? তাহলে এই সূত্র যদি আপনি এখানে ইউজ করেন, এই সূত্রটা অথবা এটা, তাহলে 4/2, লক্ষ্য করেন 4/2, 2, এখানে এ হচ্ছে 2, রাইট? তারপর আমার এখানে হচ্ছে 4 - 1, এদের পার্থক্য হচ্ছে 2, ওকে? তাহলে এখানে কাটাকাটি করলে আসবে 2, এখানে 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, ওকে? তাহলে লক্ষ্য করে দেখুন এখানে 2 × 10, তার মানে 20 আসতেছে। মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, ওকে, মনে হয় বোর্ডে দেখা যাচ্ছে, রাইট? ওকে, আমি যে কনসেপ্টটা দেখতে চাচ্ছি, লক্ষ্য করুন যে এই জায়গাটায় আপনি দুটো বিষয় দেখেন, যে পদ সংখ্যা যদি আপনার জানা থাকে, পদ সংখ্যাটা যদি আপনি জানা থাকে, তাহলে কিন্তু আপনি সরাসরি 4 এর সাথে এই সূত্রটা ইউজ করে উত্তরটা পেয়ে যাচ্ছেন। 4টা পদ সংখ্যা, তার মানে 4 5 করে। এখন আপনি সেটা ইউজ না করে এই সূত্রটা ইউজ করেও কিন্তু আপনি অঙ্কটা করতে পারেন। এতে করে দেখেন আপনার অনেকটাই সময় নষ্ট হবে। এতে করে কি হবে? আপনার অনেকটাই সময় নষ্ট হবে। তার মানে এই 3টা সূত্র শেখার সুবিধা হচ্ছে যে আপনার সব সময় এত বড় সূত্র ইউজ না করে, যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে এটা ইউজ করেন, যদি ক্রমিক জোড় সংখ্যা হয় তাহলে এটি ইউজ করেন, ক্রমিক বেজোড় যদি হয় তাহলে এটা ইউজ করেন। কথাটা ক্লিয়ার? বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আমি একটানা অনেক কথা বলে ফেলেছি। আপনারা যদি এটি বুঝতে পারেন তাহলে আমি পরবর্তী ধাপে যাব। একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আপনাদের এবার আমি দুটো পার্থক্য দেখাবো। পার্থক্যটা আমি একটু ছোট উদাহরণ দিয়েই দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা আরো একটা সূত্র শুরুতে শিখেছি সমষ্টির। সেটা হচ্ছে আপনি পদ সংখ্যা অথবা গড় এর সাথে যদি পদ সংখ্যা গুণ করেন, তখন আপনি এই সূত্রটা ইউজ করতে পারেন। অর্থাৎ এই 4টার পরিবর্তে এটাও ইউজ করতে পারেন যদি আপনার পদ সংখ্যাটা জানা থাকে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যেমন এখানে 2, স্বাভাবিকভাবে দেখেন আপনার 1 3 5 7, রাইট? এখানে ডট ডট আমি ধরে নিচ্ছি যে ধরেন 29, তাই কিনা? এবার কিন্তু আপনার পদ সংখ্যাটা জানা নেই। প্লিজ খেয়াল করেন, দেখেন আপনার এখানে এই সূত্রটা কখন ইউজ করবেন? এই সূত্রটা ইউজ করবেন যদি এই জায়গায় লক্ষ্য করে দেখুন যে আপনার যদি শেষ পদ আর প্রথম পদ থাকে, যদি পদ সংখ্যাটা না থাকে। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন যে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি? প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন তো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। এখন দেখুন আপনার এই অঙ্কে কিন্তু পদ সংখ্যা দেওয়া নেই। পদ সংখ্যা দেওয়া নেই, আপনার এটা সমষ্টি বের করতে হবে যে এর যোগফল কত। তাহলে পদ সংখ্যা না থাকলে এই 4টি সূত্রের কোনোটাই আপনি আপাতত ইউজ করবেন না।
যদি পদ সংখ্যা না জানা থাকে। তাহলে এখানে পদ সংখ্যা জানা নেই, আপনি পদ সংখ্যাটা বের করেন। পদ সংখ্যা বের করার পর যদি বের করতে পারেন তাহলে n এর মানটা বের করলে তখন একে ইউজ করতে পারবেন। কথাটা ক্লিয়ার? অথবা আপনি বিকল্প হিসেবে এটাকেও ইউজ করতে পারবেন। আমি সূত্রের কনসেপ্টগুলি আজকে ক্লিয়ার করব। যে আপনি চাইলে এই 3-4টা পদ সংখ্যা n এর মান বের করার পর এগুলির যে কোনো, যেমন এদের সাথে মিলে গেলে এই 3টার একটা ইউজ করতে পারেন যেটা মিলবে, অথবা কমনভাবে এটা ইউজ করতে পারেন যদি n এর মানটা বের করতে পারেন, অথবা এগুলি বাদ দিয়ে সরাসরি আপনি এই সূত্রটাকেও ইউজ করতে পারেন। ক্লিয়ার? এক্ষেত্রে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে এটি যদি ইউজ করেন তাহলে আবার নতুন করে গড় বের করতে হবে, আর যদি এটি ইউজ না করেন তাহলে জাস্ট পদ সংখ্যাটা বের করে এদেরকে ইউজ করা যাবে। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করতেছি। ধরেন n বা পদ সংখ্যা আমরা একটু বের করে নিচ্ছি, n বা পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা বের করার নিয়ম কি? শেষ পদ থেকে প্রথম পদকে আমরা বিয়োগ করব, তারপর সাধারণ অন্তরকে দিয়ে আমরা ভাগ করব, অতিরিক্ত 1 লিখব। তাই যদি লিখি তাহলে আমাদের এখানে কত হচ্ছে 28, 28-এর অর্ধেক 14, তাহলে 14 1 হচ্ছে আমার 15, তাহলে পদ সংখ্যা হচ্ছে 15। এখন যদি আপনি এই সূত্রটাকে ইউজ করতে চান, এই সূত্রটাকে যদি ইউজ করতে চান তাহলে আবার গড় বের করতে হবে। আবার কি করতে হবে? গড় বের করতে হবে। তাহলে গড় বের করার সূত্র কি? এখানে শেষ পদ যোগ প্রথম পদ, একে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 30, 30-এর অর্ধেক হচ্ছে কত? আমার 15। লক্ষ্য করেন 30 এর অর্ধেক হচ্ছে কত? 15। তার মানে এবার যদি আপনি গুণ করেন 15 এবং 15 তাহলে 225, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এখন ধরেন আপনি গড় বের করতে চাচ্ছেন না, যেহেতু n এর মান পেয়ে গেছেন তার মানে এই সূত্রটা ইউজ করতে চাচ্ছেন, আর অথবা বিজোড় সংখ্যা হওয়ার কারণে এটাকে ইউজ করতে চাচ্ছেন, রাইট? এটাকে ইউজ করতে চাচ্ছেন। পরে এখানেও হয়তো কোথাও একটু ভুল হয়ে গেছে কিনা। ওকে, ওকে। আমরা যদি এই অঙ্কটা দেখি, লক্ষ্য করেন যে এখানে আমাদের n এর মান কত আসছে? আমার 15 আসছে। ওকে, 15/2। একটু লক্ষ্য করেন, আগের অঙ্কটা মুছে ফেলছি আমি, রেকর্ডটা বুঝতে পারতেছি না। দেখেন এখানে যদি আমরা এটি ইউজ করি তাহলে 2 × a, এটা হচ্ছে কি আমাদের এর মান, তারপরে n এর মান হচ্ছে কত? আমার এখানে 15, n এর মান হচ্ছে কি এখানে 15, তাহলে 15 যদি হয়, ওকে এখানে 28, ঠিক আছে। তাহলে -1 আমাদের অন্তর হচ্ছে কত? এখানে 2। ক্লিয়ার? দেখুন তাহলে এটাকে যদি আসলে জায়গা কম হয়ে গেছে এই কারণে কনসেপ্ট একটার সাথে আরেকটা দাঁড় করানোটা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে এখানে 15, বোর্ডে তো দেখা যাচ্ছে না, 15/2, এরপর হচ্ছে কত? এখানে 2 যোগ এখানে কত? 14, 14 গুণে 28। ওকে, তাহলে 15 এখানে গুণ হচ্ছে কত? 30। দেখেন 15 2 গুণ 30 যদি হয় তাহলে স্বাভাবিকভাবে 15 এটা এটা কাটলে এটা 15, তাহলে 15 15 হচ্ছে কত? 225। একটু বোঝা যাচ্ছে কিনা একটু বলেন তো? জায়গার বড় সংকট, খেয়াল করেন এইটুকু বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আপনি এই সূত্রটাকে ইউজ করেও অঙ্কটা করতে পারতেছেন। তার মানে কি n এর মান বের করার পর আপনি চাইলে গড় বের করে এই সূত্র ইউজ করতে পারেন, অথবা সরাসরি সমষ্টির এই সূত্রটা ব্যবহার করতে পারেন। প্লিজ একটু দেখুন তো বোঝা যাচ্ছে কিনা। ওকে, একটু দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পারছেন কিনা।
ওকে, গুড। তাহলে এর জন্য আমি আরেকটু বলছি। তাহলে আপনি এই সূত্রটা চাইলে ব্যবহার করতে পারেন, এই সূত্রটা ব্যবহার করতে পারেন। এটা যেহেতু ক্রমিক বেজোড়, আপনি এই 3 নম্বর সূত্রটাও ব্যবহার করতে পারেন। দেখুন তো আপনার জন্য কোনটা সহজ হয়। আপনি এটা কিন্তু প্রথম যেটা দেখলাম, এটা ব্যবহার কিন্তু একটু জটিল। তারপর এটার ব্যবহার ওর তুলনায় একটু সহজ, এই সূত্রটা ব্যবহার করা। কিন্তু দেখেন এটি যেহেতু ক্রমিক বেজোড়, তে আপনার জন্য কিন্তু যদি উপরের সূত্রটা মুখস্থ থাকে, এই সূত্রটা যদি আপনার মুখস্থ থাকে, এটা কিন্তু আপনার জন্য আরো সহজ। কিভাবে? যে আমাদের সংখ্যা আছে কত, n এর মান আছে 15, তার মানে সমষ্টি কত, সুতরাং সমষ্টি সমান সমান হচ্ছে কত, 15 স্কয়ার, তার মানে কত, 225। দেখেন তো, তাহলে কি এটা আপনার জন্য আরো সহজ না? বলেন এটি আপনার জন্য আরো সহজ কিনা? তার মানে কি আপনি এবার সূত্র ব্যবহার নিয়ে যাতে আপনাদের সমস্যা না থাকে, তাহলে এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন বিজোড় সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ এগুলি হচ্ছে আপনার শর্টকাট। ক্লিয়ার? ওকে। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের কনসেপ্ট। আপনি যেভাবে ইচ্ছা আপনি বের করতে পারেন। তাহলে আমি একটু শর্টকাট করে দিচ্ছি, অনেক কথা বলে ফেলেছি। যে আপনার যদি কি না থাকে, n এর মান না থাকে, তাহলে n এর মান বের করার পর চাইলে এই সূত্র ইউজ করতে পারেন, চাইলে এই সূত্র ইউজ করতে পারেন। এই সূত্র ইউজ করলে সরাসরি এখানে মান বসিয়ে করে ফেলবেন, এই সূত্র ইউজ করলে গড় আগে বের করে নেবেন, তারপর মান বের করবেন। কথাটা ক্লিয়ার? ওকে। তাহলে আমি এটা একটু মুছে ফেলি, অথবা সাইটে দেখি পরবর্তী একটা অঙ্কে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এবার যদি বুঝতে পারেন তাহলে টোটালি ইয়েস লিখে একটু কমেন্ট করুন, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে আমার মনে হয় যে সরাসরি অঙ্কে চলে যায়, সেটি ভালো হবে। এবার আমরা 28 নম্বর অঙ্কে যাব। 28 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 28 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 1, 5, 9, 1, 5, 9 অর্থাৎ এরকম প্রায় 81। তার মানে কি এটা হচ্ছে আমার শেষ পদ দেওয়া, প্রথম পদ দেওয়া, তার মানে পদ সংখ্যা নেই, তাহলে আমাকে n এর মানটা বের করতে হবে। তাহলে n এর মান বের করার নিয়ম হচ্ছে শেষটা থেকে প্রথমটা বিয়োগ, আর এদের পার্থক্য কত, 4 দ্বারা ভাগ। ওকে, তাহলে আমার কত হচ্ছে এখানে 80, 80কে 4 দিয়ে ভাগ করলে 4 বিশে 80 যোগ 1, তার মানে কত, 21। কথাটা ক্লিয়ার? তাহলে n এর মান বের হলো। এখন যেহেতু এটা আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা না, জোড় না, বেজোড় না, তার মানে এগুলির কোনোটাই আমি ইউজ করব না। তাহলে আমি চাইলে এটা ইউজ করতে পারি অথবা এটা ইউজ করতে পারি। আমার কাছে মনে হয় n এর মান বের হয়ে গেলে এটা ইউজ করাই ভালো, তাহলে আর আপনাকে অনেক জটিলতায় যেতে হচ্ছে না। যেমন এখানে n এর মান কত, 21, আমি যদি এটাকে ইউজ করি 2, তাহলে 2 ইন্টু a কত, 1। ওকে, প্লাস, তাহলে 21 মাইনাস 1, এখানে d কত, d হচ্ছে 4, তাহলে d যদি 4 হয় তাহলে অঙ্কটা এমনিতেই সহজ হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখেন এখানে আছে কত, 2, এখানে হচ্ছে কি 20, 4 বিশে 80। ওকে, তাহলে আমরা যদি দেখি 21/2 ইন্টু এখানে কত হবে, আমরা যদি এটা যোগ করি তাহলে হবে 82। তাহলে 82 যদি হয়, আমাদের স্বাভাবিকভাবে এই প্রশ্নে উত্তর আসবে কত। ওকে, আমাদের একটু গুণ করতে হবে, অর্থাৎ এটা যদি গুণ করি এটা 41, তাহলে 21 আর 41কে যদি গুণ করি, এটা যদি প্রথমত 20টা নেই, তাহলে 20টা নিলে আমার কত হবে, 0, 2 কে 2, 4 দুগুণে 8, আর হচ্ছে আরও একটা 41, আরও একটা 41 নিলে 1, 6, 861। অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে 861। অর্থাৎ আপনি এভাবেও ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এই সূত্রটাকেও ইউজ করতে পারেন, এই সূত্রটাকে ইউজ করতে পারেন। এই সূত্রটাকে ইউজ করলে তাহলে আপনাকে কি করতে হবে, আগে গড় বের করে নিতে হবে, তারপর n এর মানটা আপনি তো বের করেই নিয়েছেন। এখন n এর মান আমরা কত বের করে নিয়েছিলাম, আমরা 21 বের করে নিয়েছিলাম।
এন এর মান আমরা 21 বের করেছিলাম, এবার আপনাকে গড় বের করে নিতে হবে। তাহলে গড় বের করার জন্য আপনাকে কি করতে হবে, আমার শেষ পদ ছিল কত 81 আর প্রথম পদ 82, তাহলে 82-র অর্ধেক কত আমার 41। তাহলে গড় পেলাম, এবার এই পদ সংখ্যা আর গড় গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি কত পাচ্ছেন এখানে 861। এখন আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনার এই 4 নম্বর এবং 5 নম্বর এই দুটি সূত্রের কোনটি আপনার জন্য সহজ মনে হয়। দেখি আপনাদের একটু জরিপ নিচ্ছি, আপনারা একটু বলুন যে কোনটি আপনার জন্য সহজ মনে হয়। প্লিজ একটু নাম্বারটা লিখে একটু কমেন্টে জানিয়ে দিন যে কোনটি আপনার জন্য সহজ মনে হয়। পাঁচ নাম্বার, তাই না? ওকে, সবাই কমেন্টে দেখি। পাঁচ নাম্বার, তাই না? 5 নাম্বার, 4 নাম্বার। ওকে, গড় বের করার পদ্ধতিটা আরেকবার বললে ভালো হয় স্যার। ওকে, তার মানে সবাই 5-এর পক্ষে, তাই না? ওকে, তাহলে 5-এর পক্ষে হলে আমরা 5 দিয়ে অঙ্ক করব, যেটা আপনারা ইজি ফিল করেন সেটাই ভালো। তবে আপনাদের একটা বিষয় বলে দিই, 4 নম্বর সূত্রটা আপনার সবচেয়ে বেশি কাজে দেয় কখন, যে দুটোর ক্ষেত্রে আপনার সেম সূত্র ইউজ করতে পারেন। দুটো ক্ষেত্রে কেমন আমি বলি, যে ধরেন পদ সংখ্যা দেয়া থাকলো, সেক্ষেত্রেও এটি ডিরেক্টলি ইউজ করলেন। অথবা যদি এন এর মান দেওয়া না থাকে তখনও এটা ডিরেক্টলি ইউজ করতে পারেন, এটা একটা সুবিধা। যদিও এটিও সুবিধা, পদ সংখ্যা দেওয়া থাকলে গড় তো আপনি বের করতে পারতেছেন না, তার মানে কি এই সূত্রটার একটা সীমাবদ্ধতা আছে। এই সূত্রের সীমাবদ্ধতাটা কি, যে যদি শেষ পদ না থাকে, কি না থাকে, শেষ পদ না থাকলে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে এই শেষ পদ যদি না থাকে তাহলে কিন্তু এই সূত্রটা আপনি ইউজ করতে পারতেছেন না। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে একটু লক্ষ্য করেন যে, আর এই সূত্রটা আপনি সব সময় ইউজ করতে পারতেছেন। এক হচ্ছে শেষ পদ থাকলেও ইউজ করতে পারতেছেন, সেক্ষেত্রে পদ সংখ্যাটা বের করে নিচ্ছেন। আরেক হচ্ছে যে শেষ পদ যদি না থাকে তাহলেও ডিরেক্টলি ইউজ করতে পারতেছেন। আমি মনে করি যে এই সূত্রটা হচ্ছে চিরযৌবনা, যেটা আপনি সব সময় ইউজ করতে পারেন। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে আমার অভিমত, এখন আপনি আপনার মতো করে ইউজ করবেন। আমি অনেক সময় নিয়ে ফেললাম। এবার এখানে গড় বের করার সূত্রটা আমি আবারও বলছি, যে এখানে গড় বের করার যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আপনাকে শেষ পদ, তবে গড় এই নিয়ম বের করতে হলে অবশ্যই শেষ পদ থাকতে হবে। শেষ পদ যোগ প্রথম পদ, এটাকে 2 দ্বারা ভাগ করবেন। ওকে, এটা হচ্ছে গড় বের করার নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরো একটু অঙ্ক দেখি, 29 নম্বর অঙ্কটা দেখি। 29 নম্বর, আমাদের 29 নম্বর অঙ্কে বলা হচ্ছে 5 থেকে 35 পর্যন্ত, 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এখন 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, রাইট? তার মানে আপনার এখানে কিন্তু n এর মান দেওয়া নেই। n এর মান দেওয়া আছে, n এর মান যদি দেওয়া না থাকে তাহলে আপনার সবচেয়ে যেটা করতে পারেন, এই সূত্রটা ইউজ করতে পারেন। আর যদি nটা বের করে নিতে পারেন, যেহেতু 5 থেকে 35 বলছে, তার মানে শেষ পদ, এটি হচ্ছে শেষ পদ, এটি হচ্ছে আমার কি প্রথম পদ। তার মানে এই অবস্থায় আপনি এই সূত্রটা আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু আপনি যদি n এর মানটা বের করে নিতে পারেন, মানে আমি বলছি যে পদ সংখ্যাটা এখানেও লাগবে, এখানেও লাগবে। এখন যদি পদ সংখ্যাটা আপনার বের করতেই হয়,
তাহলে তো আপনি পদ সংখ্যা বের করে ফেললে, তাহলে আপনি অঙ্কটা করে আপনি এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, এটা সমস্যা না। এখন দেখি আমরা পদ সংখ্যাটা বের করি। পদ সংখ্যা বের করার নিয়মটা কি? শেষ পদ থেকে প্রথম পদ কি করবেন? বিয়োগ করবেন। সাধারণ অন্তর 5 থেকে 35 মানে কি? ক্রমিক সংখ্যা, 1 যোগ করলেন। তাহলে এখানে কত? 30, 30কে 1 দিয়ে ভাগ করলে 30 আর হচ্ছে 1, তাহলে কত হচ্ছে? 31। কথাটা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে পদ সংখ্যা। তবে ক্রমিক সংখ্যার পদ সংখ্যা বের করার একটা টেকনিক আছে, একটা কৌশল আছে। কৌশলটা কি দেখেন? কৌশলটা হচ্ছে শেষ পদ থেকে যদি সরাসরি যা থাকবে তার চেয়ে 1 কম যদি বিয়োগ দেন, যেমন এখানে 5 আছে, এখন যদি 4 বিয়োগ দেন তাহলে সরাসরি আপনি কি পেয়ে যাবেন? আপনি n এর মানটা পেয়ে যাবেন 35, অর্থাৎ পদ সংখ্যাটা। কিভাবে? এখানে 4 থাকলে 3 বিয়োগ করতেন, 2 থাকলে 1 বিয়োগ করতেন, অর্থাৎ যা থেকে বলবে ওটার চেয়ে 1 কম বিয়োগ করবেন। কথাটা ক্লিয়ার? তাহলে আপনি সরাসরি পদ সংখ্যাটা পেয়ে যাবেন। এটা উপরেরটা চিন্তা করলেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে এই যে এখানে 5 বিয়োগ করে আবার 1 যোগ করতেছেন, তাহলে এই একটাই যদি এখানে কম ধরে নেন তাহলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা কৌশল। এখন n এর মান আমি পেয়ে গেলাম, n এর মান পেয়ে গেলাম। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমি আরেকভাবে সমাধান করতে পারি। সেটা কিভাবে? যে এই নিয়মটা চাইলেও আমি ইউজ করতে পারি। এখানে কি 31 গুণ তারপরেরটা 32, 2, তার মানে কি আমি এটা যদি ইউজ করি তাহলেও আমার কি অঙ্কটা সহজে হয়ে যাবে। 31 গুণ কত? 16। 31 গুণ কত? 16। তাহলে 31 গুণ যদি 16 হয়, আমরা যদি প্রথমে 30কে নেই তাহলে 30 এখানে 0, ওকে, 0, তারপর 3 6 18 8, হাতের 1, 3 কে 3 আর 1 কত? 4। তারপর 30টা 16 নিলাম, তাহলে আরও একটা 16 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 6 9 496। ওকে, সরি, আমাদের ক্যালকুলেশনে আমরা হালকা একটু ভুল করে ফেলছি। পদ সংখ্যা, বুঝতে পারলাম না এটা। পদ সংখ্যা, যাই হোক যেটাই লিখছেন। ওকে, আমি এখানে n এর মানটা পেলাম। n এর মান পাওয়ার পর এখন আমি বলেছিলাম যে এই অঙ্কটাকে আমরা কি করব, যে এই জায়গায় আমরা যদি মানে এই সূত্রটাকে ইউজ করি তাহলে আমাদের গড় বের করে নিতে হবে, রাইট? এখানে গড় বের করে নিতে হবে। গড় বের করলে আমাদের কি হবে? প্রথম পদ 35 আর 5, সেটি হচ্ছে আমরা যদি পদ সংখ্যাটা বের করি, ওটাতে আমি একটু পরে আসতেছি। পদ সংখ্যা যদি বের করি তাহলে 35 5 হচ্ছে 40, 40-এর অর্ধেক হচ্ছে 20, রাইট? 40-এর অর্ধেক হচ্ছে কি আমার 20। তাহলে তো উপরেরটা একটু ঝামেলা হচ্ছে। ওকে, তাহলে 20 যদি হয় তাহলে 31 গুণ 20 যদি হয় তাহলে 0 2 কে 2, 3 দুগুণে 6, তাহলে তো আমাদের উত্তর 600 কত চলে আসতেছে? 20 চলে আসতেছে, রাইট? ওকে, যদি আমরা কি ইউজ করি? এই সূত্রটা ইউজ করি। আর যদি এই সূত্রটা ইউজ করি তখন আমার উত্তরটা কি আসবে? এই সূত্রটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সূত্র আসতেছে, মানে আমাদের উত্তর যেটা আসবে সেটা হচ্ছে n আমরা কত পেলাম? 31 পেলাম। তো যা হোক, এত বড় অঙ্ক আর করতেছি না, আপনারা এটা ইউজ করেও পারবেন। কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা চলে আসলো, 5 থেকে 35 ক্রমিক সংখ্যা, রাইট? এটি দিয়ে কেন? এখানে ভুলটা কি হয়েছিল, নাকি এখানে কোনো সীমাবদ্ধতা আছে? আমি একটু টেস্ট করে নিই, কারণ এটা এর আগে অ্যাপ্লাই করিনি। এখানে এই সূত্র অনুসারে আমাদের এমনটা হওয়ার কথা, রাইট? এমনটা যদি হয় তাহলে n হচ্ছে 31, ওকে, n হচ্ছে 31, তাহলে এখানে এটি হবে 32। 32 যদি হয় তাহলে 31 গুণ
16 হচ্ছে, কিন্তু অঙ্ক হচ্ছে না। আমার মনে হয় যে এই মাঝখান থেকে শুরু করলে এটার হয়তো কোনো জটিলতা আছে, এটা আমাকে একটু টেস্ট করে দেখতে হবে। আপনারা একটু টেস্ট করে দেখেন যে মাঝখান থেকে শুরু করে এটা কনসেপ্টে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। কথাটা বুঝতে পারছেন কিনা? খেয়াল করে দেখুন যে এই জায়গায় অ্যাপ্লাইটা হচ্ছে না, অথচ অ্যাপ্লাইটা নাকি আমি কোথাও ভুল করতেছি, সেটা কমেন্টে জানাতে পারেন আপনারা। কারণ এটা হচ্ছে এন, এন যদি 31 হয়, ও তাহলে পরে হবে কত? n+1 32। এখানে মনে হয় একটা সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, যেটি আমি এটি করতে গিয়ে মনে হয়েছে যে এই মাঝখান থেকে হয়তো শুরু করার কারণে কোনো সীমাবদ্ধতা আসতে পারে। তবে আমি এটা একটু পরে টেস্ট করে দেখব। প্লিজ প্লিজ একটু আপনারা দেখেন যে বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত কমেন্ট করুন। না, 4 নং দিয়ে হবে, এই দুটো ইউনিভার্সাল, এটা দিয়ে হবে, কিন্তু আমি এটা নিয়ে কনফিউজড হয়ে পড়ছি যে এটা 1 থেকে শুরু না হলে হয়তো হবে না। কথা বুঝতে পারছেন কিনা? এই কারণে এটা একটু টেস্ট করে দেখতে হবে যে এটা 1 থেকে শুরু না হলে সম্ভবত কোনো জটিলতা হতে পারে। আমি একটু টেস্ট করি, যেহেতু এই সম্পূর্ণ কম্বিনেশনটা আমি নতুন করে অ্যাপ্লাই করতেছি, এটা একটু টেস্ট করে দেখতে হবে। এটা টেস্ট করে দেখতে হবে। আপনারাও একটু টেস্ট করে দেখেন যে এখানে কোনো জটিলতা আছে কিনা। আমি এই ব্যাপারটা চমৎকার একটা বিন্যাস আমি শীঘ্রই দাঁড় করাবো, যেটি আমি দেখি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কথাটা ক্লিয়ার? এই পুরো কনসেপ্টটাকে আরো কত সরলীকরণ করে ইউজ করা যায়। ওকে, 34 নাম্বার ওদিকে আমি যাব। হ্যাঁ, 34 নাম্বার যাব। 34 নম্বর অঙ্কটাই দেখেন এখন। 34 নম্বর অঙ্কটা দেখেন। এখানে 34 নম্বর অঙ্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে 1 + 3 + 5, তারপর বলা হচ্ছে 2x - 1, এটা সমান সমান কত? তার মানে এই অঙ্কে n এর মান দেওয়া নেই, মানে পদ সংখ্যা দেওয়া নেই। এখানে কয়টা পদ এটা আমি বলতে পারবো না। তার মানে n এর মানটা বের করেন। n এর মানটা যদি বের করি তাহলে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। এটা হচ্ছে শেষ পদ, এটা থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তারপর সাধারণ অন্তর আছে 2, 2 দ্বারা ভাগ করতে হবে এবং 1 যোগ করতে হবে। এবার এখানে তাহলে 2x - 2, এখানে নিচে 1। খেয়াল করে দেখেন 2 যদি কমন নেই তাহলে x - 1 হচ্ছে নিচে 2, এটা কাটলে x - 1 আসতেছে। এটা হচ্ছে আমাদের n এর মানটা আসতেছে, n এর মান x - 1 আসতেছে। কথাটা ক্লিয়ার? n এর মান যদি x - 1 আসে তাহলে এবার আমাদের কাজ করতে হবে, আমরা কি পদ সংখ্যা পেয়ে গেলাম। ওকে, পদ সংখ্যা পেয়ে গেলাম। এটি কিন্তু 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হওয়ার কারণে আমার মনে হয় তাহলে আমরা এবার এই বিজোড় সংখ্যকের সূত্রটা ইউজ করতে পারবো। এখন আপনি যদি আমি প্রত্যেকটা ইউজ করে দেখাবো। n এর মানটা আমরা পেয়ে গেছি কত? x - 1। আমি একটু মুছে দিয়ে জায়গাটা সেভ করি। n এর মান হচ্ছে x - 1। ওকে, পেলাম। এখন আমরা কোনটা ইউজ করব? ঠিক আছে, আমি যদি 3 নম্বরটা ইউজ করি, 3 নম্বর সূত্রে যদি ইউজ করি তাহলে বেজোড় সংখ্যার সমষ্টি n এর মান যেটা হবে ওটার বর্গ, সরি এটা কি আমাদের বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের দেখছেন পদ সংখ্যা বের করতে গিয়ে সূত্র একটা যে ভুল হয়ে গেছে আমাদের। দেখেন 2x - 1, এখান থেকে -1, দেখেন জায়গার সংকটে যা হচ্ছে আর কি। এটা অন্তর হচ্ছে 2, এই যে 1টা আমি বাদ দিয়ে ফেলেছিলাম, এখানে 2x - 2 2 1, তাহলে 2 যদি কমন নেই তাহলে x - 1, নিচে হচ্ছে 2, এখানে 1। ওকে, এখানে লিখলে দেখা যাবে কিনা, 2 2 কাটা, তাহলে x - 1 + 1, তার মানে x
সরি, আমাদের এখানে n এর মান হচ্ছে x, n এর মান হচ্ছে কত x, n এর মান হচ্ছে x। তাহলে যদি আমরা এই সূত্র ইউজ করি, 3 নাম্বারটা ইউজ করি, তাহলে এটাকে বর্গ করলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ n স্কোয়ার করলেই আমরা সমষ্টি পেয়ে যাচ্ছি। তার মানে উত্তর হবে কি, এখানে সমষ্টি হবে, সমষ্টি হচ্ছে n স্কোয়ার সমান সমান n এর মান কত x, তার মানে উত্তর হবে x। এটা একটা বিষয়। এটা যদি আমি 3 নম্বরটাকে ইউজ করি, তাহলে এবার যদি 3 নম্বর পরিবর্তে আমি যদি 4 নম্বরটা ইউজ করি, 4 নম্বরে আমরা এখানে n এর মান কত পেয়েছি, x পেয়েছি, তাই না? ওকে, তাহলে 4 নম্বর আমার আবার গড় বের করে নিতে হবে। গড় যদি বের করি, তাহলে আমার শেষ পদ কত, 2x - 1, প্রথম পদ হচ্ছে +1। ওকে, এবার আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করি, এখানে উপরে কি হচ্ছে 2x, নিচে 2, তার মানে এখানে গড় আসতেছে কত, x। তাহলে আমাদের সমষ্টি বের করার 4 নম্বর সূত্র অনুসারে সমষ্টি যদি বের করি, তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে n, পদ সংখ্যা, গড় হচ্ছে x, তাহলে x, এটা হচ্ছে গড়, পদ সংখ্যাও আমার x, তাহলে উত্তর হচ্ছে কত, x স্কোয়ার। ক্লিয়ার? এটা 4 নম্বর সূত্র অনুসারে আমরা বের করলাম। এবার যদি আমরা 5 নম্বর সূত্র অনুসারে বের করি, এই অঙ্ক অনুসারে যদি বের করি 5 নম্বর সূত্র অনুসারে, তাহলে আমার কি আসতেছে, এটা বের করলাম, কিন্তু 6 নম্বর সূত্র অনুসারে যদি বের করি, সরি 4 নম্বর সূত্র অনুসারে, আগেরটা হচ্ছিল 5 নম্বর, তাহলে আমার কত হচ্ছে, সমষ্টি সমান n, n এর মান কত, x, তারপর 2, প্রথম পদ কত 1, ওকে, প্লাস n কত x, x - 1, তাহলে অন্তর কত আমার 2। এবার x/2, এখানে হচ্ছে আমার 2 যোগ, এখানে আমি চাইলে এটা গুণ করে ফেলতে পারি, 2x - 2। ওকে, তাহলে এই জায়গায় আমি পাশে লিখি, নোটে দেখা যাবে না, x/2, তাহলে এটা কাটা, রাইট? তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2x, তাহলে 2x যদি হয়, 2 কাটা গেলে আমাদের উত্তর হবে কত, x স্কোয়ার। ওকে, তাহলে আপনি এটিকে ইউজ করে অঙ্কটা করতে পারতেছেন, এটিকে ইউজ করে করতে পারতেছেন, এটাকেও ইউজ করে করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? দেখেন বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। গুড, তাহলে চলুন আর 1-2টো অঙ্ক করি। আজকে আর বেশি এগোনো যাবে না, কারণ আজকে অনেকটা সময় আলোচনায় চলে গিয়েছে। তবু কনসেপ্টটা ক্লিয়ার করাটা জরুরি ছিল, কারণ এখানে সূত্র ইউজ করা নিয়ে মহা সমস্যা তৈরি হয়। ওকে, তাহলে আমরা এখানে আর কোন অঙ্কটা দেখব, আপনারা বাকি অঙ্কগুলো পারবেন। হ্যাঁ, আপনারা 36 পর্যন্ত অঙ্কগুলো হোমওয়ার্ক থাকলো, 36 পর্যন্ত অঙ্কগুলি করবেন। এরপর আগামী আরও একটি ক্লাস আমি নেব, এর উপর একটা ক্লাস নেব। দেখেন হোমওয়ার্ক 36 পর্যন্ত, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাক। আর আপনারা বলুন যে এই পর্যন্ত সমষ্টির সূত্র নিয়ে কোনো সমস্যা হবে কিনা, প্লিজ। সূত্র নিয়ে আরও কোনো জটিলতা থাকলে একটু কমেন্ট করতে পারেন, আমি এ নিয়ে প্রয়োজনে আর একটু কথা বলি। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।